দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। গত 5, 6 এবং 7 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি মেলার আয়োজন করা হয়। 6 ফেব্রুয়ারি এই বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন র্যালিস ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ডক্টর শুভেন্দু ভদ্র রায়। মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা এবং সারের সুষম ব্যবহার নিয়ে তিনি আলোচনা করেন। রেডিও জেইউএর পক্ষ থেকে উপস্থিত লাকি বণিক রেকর্ড করে আনেন এই বিশেষ আলোচনা। এখন শুনবেন তার অংশবিশেষ। আপনারা যেখানে বাস করেন, যেখানে চাষ করেন,
সেখানে গাছের খাদ্যের ব্যাপারে যা প্রবলেম আপনারা ফেস করেন সে ব্যাপারে আমি একটু জানাতে চাই। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের কথা আপনারা সকলেই শুনেছেন। তার কারণ এগুলো গাছের একটু বেশি পরিমাণে থাকে, তা আমরা কি নাম দিয়ে দিলাম, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। বেশি পরিমাণে থাকে, কিন্তু বেশি পরিমাণে থাকে মানেই যে তারা বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আরেকটা যে সেক্টর রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট, গাছের খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু সেগুলোর অভাব হলেও গাছ কিন্তু তার জীবনচক্র পরিপূর্ণ করতে পারে না। তাই সেক্ষেত্রেও আপনাদের ফসলের উৎপাদক ক্ষমতা কিন্তু ব্যাহত হয়। আর মাইক্রো আর ম্যাক্রোর একটা ভাগ যেটা প্রাইমারি নিউট্রিয়েন্ট নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তাছাড়াও আরেকটা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আপনাদের হয়তো জানা নেই, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের পাশাপাশি আমাদের দেশের প্রায় 50% মাটি সালফারের ডেফিসিয়েন্সি দ্বারা আক্রান্ত। আপনারও মাটি হতে পারে, এবং আপনাদের মাটিতে জিঙ্ক আর বোরনের বিশেষ ডেফিসিয়েন্সি রয়েছে। এইগুলো পোষক তত্ত্বের নাম আমি এই জন্য বলছি, তার কারণ এগুলো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে আমাদের দেশে এই পোষক তত্ত্বগুলো আমাদের এখানকার মাটিতে প্রচণ্ড প্রয়োজনীয়। এরপরে আপনাকে যদি প্রশ্ন করি, আপনাদের মধ্যে কতজন মাটি পরীক্ষা করেছেন? হাত তুলবেন। গত 3 বছরে কতজন মাটি পরীক্ষা করেছেন? মোটামুটি কতজন বসে আছেন? আন্দাজ 200 চেয়ার, ধরে নিলাম 200 জন আছেন। 200 জনের মধ্যে 3টে হাত উঠলে শতকরা কত হলো? 1.5%। এই হচ্ছে আমাদের হাল। আমরা সেই 4% নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে কেন লাজে গোবরে, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা। দ্বিতীয়ত, যে 3 জন হাত তুললেন তাদের মধ্যে কজন সঠিক সময়ে তার রিপোর্ট পেয়েছেন, বা আপনার মনে হয় রিপোর্টটা ভালো? হাত তুলুন। 1 জন, 0.5%। আর এই 3 জনের মধ্যে কজন সেই মাটি পরীক্ষার যে রিপোর্ট সেই বেসিসে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করেছেন? হাত তুলুন। এখন 1 জন হাত। আমি দেখব কতটা আপনি সেই নিয়ম মেনে করেছেন, কারণ আমার সন্দেহ রয়েছে। কিন্তু এটা বোঝা গেল যে আমরা মাটির ব্যাপারে প্রচণ্ড উদাসীন, কিন্তু যত পোষক তত্ত্ব আমাদের খাদ্য নেয় তার শতকরা 99% কিন্তু মাটি থেকে নেয়। 1% কোথা থেকে নেয় সে ব্যাপারে আমি অন্য এক ধরনের বিজ্ঞানের কথা বলবো। তো যদি আপনারা সত্যি সত্যি আপনাদের কৃষি ব্যবস্থাকে স্মার্ট করতে চান, একদিকে আমরা ড্রোনের কথা বলছি, আরেকদিকে আমাদের মধ্যে যারা আছেন তাদের শতকরা 2 জনও মাটির পরীক্ষা করান না, এটা বিরাট বড় বৈপরীত্য। এটা করা উচিত নয়। কিন্তু আপনাদের এটা বুঝতে হবে যে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু আপনাদেরকে এই পরিষেবা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আপনারা তো কাছেই থাকেন, তাহলে এখানে কেন মাটি পরীক্ষা করান না? এবং মাটি পরীক্ষা করানোতেই আপনাদের দায়িত্ব শেষ হয় না। যেমন আপনার যখন শরীর খারাপ হয়, ডাক্তারের কাছে যান, ডাক্তার বলেন রক্ত দিতে হবে কিন্তু না খেয়ে দেবেন, তখন কি আপনি ভরপেট খেয়ে রক্ত দিতে যান না? তার কারণ তখন আপনার নিজের স্বাস্থ্য জড়িত, আপনি ভয় পান। কিন্তু যখন মাটি দেওয়ার ব্যাপার আসে, তখন আমরা কি জানি যে সঠিক উপায়ে মাটির স্যাম্পল কিরমভাবে নিতে হয়? আমার মনে হয়, কারণ আমিও গ্রাম বাংলায় অনেক কাজ করেছি, পশ্চিমবঙ্গে অনেক কাজ করেছি, আমার মনে হয় আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারে অবগত নন। আমি কৃষি বিজ্ঞান কেন্দ্রকে অনুরোধ করব এই ব্যাপারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য। এবং মাটি পরীক্ষার পর যে রিপোর্ট এলো, সেই রিপোর্ট শুধু একটা কাগজের টুকরো নয়। আপনি যখন রক্ত পরীক্ষা করান তখন তারপরে ডাক্তারের কাছে কি তো দেখান যে ডাক্তারবাবু এই আমার পরীক্ষার রেজাল্ট এসছে, এবারে বলুন আমার কি হয়েছে, আমি কি ওষুধ নেব। সেরকমভাবে আপনাদের যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছে যাওয়া উচিত, গিয়ে বোঝা উচিত যে সে রিপোর্টে কি লেখা আছে এবং সেই বেসিসে আপনার কি করণীয়। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমরা বলি অন্তত মাটির পরীক্ষা করা উচিত, 3 বছর না পারলেও অন্তত 5 বছর অন্তর অন্তর করা উচিত। আরেকটি বিশেষ খুব গোড়ার কথা বলছি,
আমরা যারা এই নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, তারা মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে ভাঙতে খুব চাই। প্রথমত সার, সার কথাটা শুনে সবার আগেই আপনারা ইউরিয়া, ডিএপি, এনপিকে এর বাইরে ভাবতে পারেন না। কিন্তু আপনাদের জানা উচিত সার অনেক রকমের হয়, তার মধ্যে মাত্র এক রকম হলো রাসায়নিক সার। সেই রাসায়নিক সারের মধ্যেও একটা গণ্ডি হলো যেখানে এনপিকের সার বিক্রি করা হয় বা এগুলো জানা যায়। আপনারা শুধু সেটার ব্যাপারেই বেশি জানেন, বাকি অন্য রকম সারের কথা জানেন না। যেমন এনপিকে ছাড়াও সালফারের সার আছে, অনুখাদ্যের সার আছে, যেমন জিঙ্কের সার আছে, বোরনের সার আছে। আপনার জমিতে বোরনের খুব অভাব, আপনি ধান চাষ করছেন, ফুল আসছে কিন্তু দানা হচ্ছে না, আপনি দোকানে গেলেন, এটা মেরে দাও, ওটা স্প্রে করে দাও, এটা করে দাও, সব কিছু করছেন কিন্তু হচ্ছে না। হবে কি করে? কারণ বোরনের অভাব, বোরন যেহেতু একটি মূল উপাদান, এর অভাব পূরণ করার ক্ষমতার কারণেই, এবং সেটা আপনি জানেন না, তার কারণ আপনি সেই মাটি পরীক্ষা করেননি। রাসায়নিক সার ছাড়াও জৈবিক সার আছে, জৈব সার, বায়ো ফার্টিলাইজার আছে, যেটা জীবিত মাইক্রো অর্গানিজমস। তার কাজ কি? আপনার জমির মধ্যেই এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেটা গাছের গ্রহণযোগ্য নয়, সেটা মাটির মধ্যে এমন একটা রিয়াকশন করে রয়েছে যাতে গাছ নিতে পারছে না। অনেক ফসফরাস রয়েছে কিন্তু গাছ নিতে পারছে না। তখন ফসফরাস সলিবলাইজিং ব্যাকটেরিয়া একটা রাসায়নিক বায়ো ফার্টিলাইজার, যেটা সেই ফসফরাসকে জমি থেকে শৃঙ্খলা মুক্ত করে গাছকে দিতে সাহায্য করছে। এটাও সার। সুহৃদ আপনাদের বায়োস্টিমুলেন্টের কথা বলল, ভারত সরকার সেটাকেও আজকের দিনে সারের অন্তর্ভুক্ত বলে মনে করে, যাতে গাছের যে গ্রোথ সেটার যাতে উত্তরোত্তর বৃদ্ধি হয়। লিকুইড ফার্টিলাইজার থেকে আরেকটা তালিকা আছে যেটাকে বলে ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, জলে ঘুলনশীল সার। পশ্চিমবঙ্গে আমি দেখেছি ব্যাপারে লোকের জ্ঞান খুব সীমিত, অথচ আমাদেরই দেশে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এরা কিন্তু এই ধরনের সারের ব্যাপারে প্রচণ্ড পারদর্শী। আমরা কেন হতে পারবো না? আমাদের এ ব্যাপারে এ ধরনের চর্চা হয় না, এই ধরনের জ্ঞানের আদান প্রদান হয় না। এবারে সারের যখন ব্যবহারের বিধি আসে, তখন কিন্তু ইংরেজিতে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটাকে বলি ইন্টিগ্রেটেড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এর মানে হচ্ছে অর্গানিক, বায়ো ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, এই সবারই একটা নিজস্ব ভূমিকা রয়েছে। কেউ যদি বলে আমি খালি রাসায়নিক সার দিয়ে চাষ করব, সে ভুল কাজ করছে। তো সব রকমের সারের সমন্বয় দিয়ে যে চাষ করা, তাকেই বলে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। তার দ্বারা কি করে শুধু আপনাদের উৎপাদন বজায় থাকবে না, তার সাথে সাথে আপনাদের জমির স্বাস্থ্য রক্ষা হবে, তার কিন্তু ব্যবস্থা বৈজ্ঞানিকরা জানে, কিন্তু আপনাদের কাছে হয়তো সেই জ্ঞান পৌঁছায়নি। তাই আপনাদের এ ব্যাপারে দাবি করা উচিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছে, যে আমাদের বলুন যে আমরা কিরকমভাবে একটি সমন্বয় সূচক সারের ব্যবহার করতে পারি। এবং আরেকটা কথা, খুব গোড়ার কথা আমরা বলি, এটাকে বলি আমরা 4R প্রিন্সিপাল: রাইট প্রোডাক্ট অ্যাট রাইট রেট অ্যাট রাইট প্লেস ইন রাইট টাইম। সঠিক সার সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক জায়গায়। শুনতে খুব ভাবছে সোজা, একেবারেই সোজা নয়। এটা যদি আমরা সঠিকভাবে বুঝতে পারতাম, তাহলে আমাদের দেশে কৃষিকার্য কিন্তু একটা অন্য লেভেলে চলে যেত। আপনাকে একটা উদাহরণ দিই। আমি জানি না আপনাদের এখানে আলু চাষি কতজন আছেন। আমি পশ্চিমবঙ্গের আলু চাষিদের সঙ্গে অনেক কাজ করেছি। তারা পাগলের মতো ডিএপি দেন। গোটা বিশ্বের কোনো থিওরি বলে না এতটা ফসফরাস দেওয়া উচিত। সঠিক মাত্রা কি এখানে পালন হলো না? আমি ধানেও এবং অন্যান্য সবজিতেও অনেক সময় দেখেছি চাষিরা ডিএপি টপ ড্রেস করছে, মানে
1 মাস 1.5 মাস 2 মাস পরে জমিতে ডিএপি দিচ্ছে। আপনি কি জানেন যে সেই সময় যে ফসফরাস ডিএপি থেকে বেরোয় সে গাছের যে মূল, যেটা অনেক নিচে চলে গেছে, সেই পর্যন্ত পৌঁছতে পারে না? তাহলে সঠিক সময় কি সেটা দেওয়া হলো না? তো এই জিনিসগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন। এগুলো একদম গোড়ার কথা বলছি, যেগুলোর জন্য কিন্তু স্মার্ট এগ্রিকালচার লাগে না, স্মার্ট ড্রোন লাগে না। কিন্তু আমরা এত বড় বড় জিনিস নিয়ে আলোচনা যখন করব, তখন গোড়ার জিনিসগুলো আমাদের ভুললে চলবে না। এবারে আমি দুটো জিনিস বলবো। এমন অনেক জিনিস নিয়ে আমরা কাজ করেছি গোটা ভারতবর্ষে। আমাদের গ্রুপের আবিষ্কৃত প্রায় 17টা এমন ধরনের ফার্টিলাইজার আজকের দিনে দেশে আছে বা আগামী দিনে আসতে চলেছে, সব মিলিয়ে, যেগুলো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ আলাদা, যুগান্তকারী। একটু জেনে নিন, আপনাদের এখানেও কিছু কিছু জিনিস পাওয়া যায়, আপনারা কোনোদিন হয়তো ফিরেও দেখেননি। আপনারা জিঙ্কের ব্যবহার করেন তো? কারা জিঙ্কের সারের ব্যবহার করেন? হাত তুলুন তো। সে কি ঘুরে ফিরে একজনেরই হাত কেন উঠছে? জিঙ্কের সার তো সবাই আপনারা লাগান, ধান লাগান না? তো আপনারা মাত্র 4-5 জন জিঙ্ক লাগান শুনে আমার ভয় লাগছে। আপনাদের এখানে জমি প্রায় 48% জিঙ্কের দ্বারা প্রভাবিত, জিঙ্কের কম আছে। এবারে জিঙ্কের জন্য আপনারা কি ব্যবহার করেন? জিঙ্ক সালফেট, তাই তো? ঠিক বললাম? জমিতে। আর জিঙ্ক সালফেট যখন ব্যবহার করেন, একটা বড় প্রবলেম হচ্ছে আপনারা সেটাকে ডিএপির সঙ্গে মেলাতে পারেন না। কেন মেলাতে পারেন না? তার কারণ ফসফরাস জিঙ্কের সঙ্গে রিয়াকশন করে ইনসলিবল হয়ে যায়। তার ফলে ছোটবেলা থেকে আমরা যখন শিখেছি তখন থেকেই আমাদের শিক্ষকেরা বলে আসছেন জিঙ্ক আর ডিএপি একসঙ্গে মেলানো যায় না। আগে আপনারা ডিএপি দিয়ে দিন, তারপরে জিঙ্ক তো খুব অল্প, কত 5-6 কিলো লাগবে এক একরে, তো সেটাকে একটা ছাই দিয়ে বা মাটি দিয়ে একটু বড় করে সমানভাবে ছড়িয়ে দিন এক একর। এরকমভাবেই তো লোকজন বলে। আমরা কিন্তু এক ধরনের জিঙ্কের ফার্টিলাইজার আবিষ্কার করেছি, তাকে আমরা এমন একটা খাঁচায় বন্দি করেছি যে জমিতে দিলেও সেটা রিয়াকশন করতে পারবে না। তো এইটা কেন করতে হয়েছে? তার কারণ আপনারা কি জানেন যে আপনারা যে জিঙ্ক ফার্টিলাইজার দেন তার মাত্র 2-3% মাত্র গাছ নেয়। তাহলে 97-98% কোথায় গেল? মাটিতে যায়, মাটিতে এমনভাবে রিয়াকশন করে বসে থাকে যে তার থেকে গাছের বাবারও সাধ্য আর নেবে। তাহলে আপনি যে পয়সা দিয়ে জিঙ্কটা কিনলেন তার মাত্র 3% গাছ পেল। এটার থেকে বেরোনোর জন্য আমরা, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিঙ্ক পলিফসফেট, গোটা বিশ্বে 12টা দেশে এর পেটেন্ট, এবং এটা একমাত্র গোটা বিশ্বের জিঙ্ক ফার্টিলাইজার যেটা সব রকম ফার্টিলাইজারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, এবং এর ইউজ এফিসিয়েন্সি অন্তত 10 গুণ, যেটা 2% ছিল এটা অন্তত 20%। এটা একটা উদাহরণ দিলাম, এবং এটা 2008-9 থেকে এর বিজ্ঞান চর্চা আরম্ভ হয়েছে। আমরা 2023-এর খরিফ সিজনের আগে প্রথম পাঞ্জাব হরিয়ানাতে এটাকে লঞ্চ করেছি, এখন নাকি পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। আমি আপনাকে একটা উদাহরণ দিলাম। আরেকটা খুব ভালো সার, আপনারা এ ব্যাপারে আপনাদের জ্ঞান হয়তো অতটা হয়নি, যে কোনো কারণেই হোক, সেটা হলো যে সার জলে গুলে পাতার ওপর স্প্রে করা হয়। এখন প্রশ্ন আসবে যে যদি খাদ্য শেকড় দিয়ে যায় তাহলে আমি পাতায় দেবো কেন? এটা সত্যি কথা, খাদ্য শেকড় দিয়ে যায়, এবং খাদ্যের প্রায় 94-95% কি 96% শেকড় দিয়েই যাওয়া উচিত। তাহলে পাতার কথা আসছে কেন? আসছে তার কারণ গাছের কিছু কিছু বৃদ্ধি অবস্থা রয়েছে। আমাদের যেমন মানুষের বৃদ্ধি অবস্থা রয়েছে, শিশু, বালক, যৌবন, তারপর আস্তে আস্তে তারা বৃদ্ধ হয় আমার মতো। তো আর আস্তে আস্তে তাদের খাদ্যের পরিমাণ এবং খাদ্য গ্রহণের প্যাটার্নও বদলে যায়, এবং যখন গাছ একটা বৃদ্ধি অবস্থা থেকে আরেকটা বৃদ্ধি অবস্থায় যায় তখন গাছের কিছু কিছু খাদ্যের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়, যেটা রুট দিয়ে বা শিকড় দিয়ে আর যেতে পারে না। এটাকে আমরা ইংরেজিতে বলি হিডেন হাঙ্গার, যা হচ্ছে যে ক্ষুধা তাকে দেখা যায় না। কেন হিডেন হাঙ্গার? তার কারণ গাছের মধ্যে যখন ক্ষুধা সৃষ্টি হয় গাছের নানান রকম লক্ষণ দেখা যায়, এই ক্ষুধায় লক্ষণ দেখা যায় না। তাহলে জানবো কি করে? সেটা আপনার কাজ নয়, আমাদের কাজ।
বৈজ্ঞানিকদের কাজ। আমরা সেই গাছের সেই অবস্থাগুলোকে বার করে সেই ধরনের কিছু ফোলিয়ার ফার্টিলাইজার তৈরি করেছি, যেটা র্যালিসের পক্ষ থেকে অ্যাকোয়াফার্ট ফোলিয়ার পোটাটো অনিয়ন ভেজিটেবল বলে একটা প্রোডাক্ট আছে, আপনাদের যারা সবজি চাষের সঙ্গে যুক্ত তারা চেষ্টা করতে পারেন, এটা কিন্তু পাওয়া যায় আমি শিওর। অন্যান্য অনেক কোম্পানির আছে, সবাই কতটা বিজ্ঞানসম্মতভাবে করেছে সে ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু গোটা ভারতবর্ষে আমরা প্রথম এই ধরনের সার করে এনেছিলাম 2014-15 সালে। আপেলের জন্য আমরা প্রথম এই সার ভারতবর্ষে তৈরি করি। আজকের দিনে এমন কোনো ক্রপ নেই যার জন্য এই ধরনের সার আমাদের কাছে নেই। আগামী দিনে ধানের জন্য আসতে চলেছে, কিন্তু এই ধরনের সারের ব্যবহারের ব্যাপারে আপনাদের মধ্যে কিন্তু সচেতনতা কম। আমি এই দুটো উদাহরণ এই জন্য দিলাম যে খালি রাসায়নিক সার বা জৈবিক সারের বাইরেও কিন্তু অনেক ভালো ভালো সার আসছে এবং বিজ্ঞানসম্মতভাবে উৎপাদিত সার, সেগুলোর ব্যবহার করুন। মাটির স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন। আপনার লক্ষ্য হওয়া উচিত আপনি যখন আপনার পিতার কাছ থেকে এই জমি পেয়েছিলেন তখন যে জমির স্বাস্থ্য ছিল, আপনি যখন আপনার ছেলেকে সেই জমি হস্তান্তর করবেন তার থেকেও যেন ভালো স্বাস্থ্যযুক্ত জমি হয়। এই যদি পরিস্থিতি হয় সেটা কিন্তু হবে না। আপনারা জেগে উঠুন, একটু স্মার্ট টেকনোলজির কথা ভাবুন, জমির পরীক্ষা করান এবং বিজ্ঞানসম্মতভাবে নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করুন। গত 5, 6 এবং 7 ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি মেলার আয়োজন করা হয়। 6 ফেব্রুয়ারি এই বিশেষ অনুষ্ঠানে অতিথি ছিলেন র্যালিস ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট ডক্টর শুভেন্দু ভদ্র রায়। মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা এবং সারের সুষম ব্যবহার নিয়ে তিনি আলোচনা করেন। রেডিও জেইউ এর পক্ষ থেকে উপস্থিত লাকি বণিক রেকর্ড করে আনেন এই বিশেষ আলোচনা। এতক্ষণ শুনলেন তার অংশবিশেষ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radiojeu@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।